মুম্বাইয়ের ব্যস্ততম মোড়ের ভিড়ের মাঝে, যেখানে গাড়ির শব্দ আর ধোঁয়া মিলে জীবন সংগ্রামের এক কোলাহলপূর্ণ সঙ্গীত তৈরি করেছিল, অনন্যা তার বিলাসবহুল গাড়ির পেছনের সিটে বসেছিল। ২৮ বছর বয়সে সে একটি বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্যের সহসভাপতি ছিল। মানুষের স্বপ্ন দেখা সব কিছুই তার কাছে ছিল, কিন্তু তার চোখে তখন এক গভীর শূন্যতা ছিল, যেন কোনো অতল কুয়ো। আর সে নির্লিপ্তভাবে কাছের জানালার বাইরে তাকাচ্ছিল, যা তাকে বাইরের শোরগোলপূর্ণ দুনিয়া থেকে পুরোপুরি আলাদা করে রেখেছিল। ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেল এবং তার গাড়িটি থেমে গেল। ঠিক তার জানালার পাশে একটি পুরনো মর্যাধারা মোটরসাইকেল দাঁড়িয়েছিল, যা দেখে মনে হচ্ছিল এর প্রতিটি অংশ যে কোনো মুহূর্তে আলাদা হয়ে খুলে পড়ে যাবে। তাতে একজন লোক বসেছিল, যে রোদ আর বাতাসে ফিকে হয়ে যাওয়া এক ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরেছিল। কিন্তু যে জিনিসটি অনন্যার দৃষ্টি আকর্ষণ করল, তা লোকটির চেহারা নয়, বরং তার বুকে জড়িয়ে রাখা একটি পুরনো কাপড়ের পুটলি, একটি নবজাতক শিশু। সেই ছোট্ট জীবটি লোকটির কোলে গুটিসুটি মেরেছিল, রাস্তার গরমে যার মুখ লাল হয়ে গিয়েছিল এবং ঘামে ভেজা ছিল। অনন্যা তার মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করল, কারণ সে জীবনের এই অসহায়ত্ব দেখতে চাইছিল না। কিন্তু ঠিক তখনই এক আলোর রশ্মি তার চোখে বিঁধল। পাশ দিয়ে যাওয়া এক ট্রাকের বাতাসে শিশুকে রোদ থেকে বাঁচানোর কাপড়টি উড়ে গেল এবং তার ছোট্ট বুকটি দেখা গেল, যা দ্রুত নিঃশ্বাস নিচ্ছিল। সেই শিশুর গলায় কড়া রোদে চিকচিক করা এক গাঢ় লাল রঙের রক্তগুঁড়োর পেন্ডেন্ট ছিল, যার উপর উড়ন্ত অগ্নি পাখির খুব সূক্ষ্ম কারুকার্য করা ছিল। সেই মুহূর্তে অনন্যার হৃৎস্পন্দন যেন থেমে গেল। তার পুরো শরীর অসাড় হয়ে গেল এবং তার ঠান্ডা ঘাম হতে লাগল। যদিও গাড়ির এয়ার কন্ডিশনার সর্বনিম্ন তাপমাত্রায় চলছিল, তবুও সে ভুল করতে পারত না। ওটা রক্তগুরুরই ছিল, তার পরিবারের একমাত্র এবং অমূল্য উত্তরাধিকার। সেই জিনিসটি যা তার যমজ বোন অদিতি তার মৃত্যু পর্যন্ত সবসময় পড়ে থাকত। তার বোনের ৩ মাস আগে তার নিজের বাংলোয় এক ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণী মা এবং তার ৮ মাসের অজাত শিশুর প্রাণ গিয়েছিল। পুলিশ সিদ্ধান্ত দিয়েছিল যে মা এবং শিশু দুজনেই বাঁচতে পারেনি, এবং মৃতদেহগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে তাদের চেনা অসম্ভব ছিল। তাহলে এটা কি করে সম্ভব? সেই পেন্ডেন্ট এখানে এলো কিভাবে? এই সময়ে একজন গরিব লোকের কোলে এক সাধারণ শিশুর গলায়? গ্রিন সিগন্যাল হতেই মোটরসাইকেলটি ধোঁয়া ছেড়ে দ্রুত বেরিয়ে গেল। অনন্যা সেই ধাক্কা থেকে জেগে উঠল এবং ঘাবড়ে গিয়ে চিৎকার করল, ড্রাইভার, ওই মোটরসাইকেলটির পিছু করো, এখনই, জলদি! ড্রাইভার তার এই উত্তেজনা দেখে অবাক হয়ে গেল। সে আগে কখনো তার মালকিনকে এইভাবে দেখেনি। সে সঙ্গে সঙ্গে তার আলিশান গাড়িটি ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় সেই পুরনো মোটরসাইকেলের পেছনে লাগিয়ে দিল। অনন্যার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। এমন কি হতে পারে যে তার বোন বেঁচে আছে? নাকি এই লোকটি অপরাধস্থল থেকে ওই গয়নাটি চুরি করেছে? নাকি এটি কোনো অপহরণকারী? সন্দেহ, হারানো শোক আর আশার এক ক্ষীণ আলো তার মনে অস্থিরতা তৈরি করেছিল। মোটরসাইকেলওয়ালা খুব সাবধানে সরু গলি দিয়ে পথ তৈরি করছিল, তার গ্রাহকের কাছে জলদি পৌঁছানোর চেষ্টায়। কিন্তু অনন্যা হার মানল না। তার দামি গাড়ি গর্জন করতে করতে তার পেছনে লেগে রইল, এবং অবশেষে সে মোটরসাইকেলটিকে এক নির্জন গলির ধারে চেপে ধরল। টায়ার ঘষার তীক্ষ্ণ শব্দ হল। গাড়ি পুরোপুরি থামার আগেই অনন্যা পাগলের মতো বাইরে ঝাঁপিয়ে পড়ল। তার সেই শীতল এবং অহংকারী ব্যক্তিত্ব গায়েব হয়ে গিয়েছিল। সে লোকটির কাছে পৌঁছে তার কলার চেপে ধরল। তার চোখ রাগে লাল ছিল। দাঁড়াও, তুমি কে? তোমার কাছে এই পেন্ডেন্ট কোথা থেকে এলো? আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও। তুমি চোর, অপহরণকারী। রাহুল নামের সেই লোকটি, যার মুখ রোদে কালো হয়ে গিয়েছিল কিন্তু চোখে এক সততা আর দৃঢ়তা ছিল, এই আকস্মিক আক্রমণে টালমাটাল হয়ে গেল এবং তার মোটরসাইকেলের সাথে পড়ে যেতেই ধরল। কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া নিজেকে বাঁচানো নয়, বরং নিজের বুকের সাথে লেগে থাকা শিশুটিকে শক্ত করে ধরা ছিল, নিজের পিঠ দিয়ে তাকে আড়াল করে। এ কি করছেন? ছাড়ুন আমাকে, আপনি আমার বাচ্চাকে ভয় পাইয়ে দিচ্ছেন, রাহুল চিৎকার করে বলল। তার গলা ভাঙা ছিল, কিন্তু তাতে এক শক্তি ছিল। কাপড়ের পুটলিতে মোড়ানো সেই শিশুটি জোরে জোরে কাঁদতে শুরু করল। এক নবজাতকের সেই দুর্বল কিন্তু তীক্ষ্ণ আওয়াজ দুপুরের তপ্ত গরমকে বিদীর্ণ করছিল। অনন্যা যেন কিছুই শুনতে পেল না। সে শুধু সেই শিশুটিকে স্পর্শ করার, সেই পেন্ডেন্টটি দেখার চেষ্টা করছিল, যাতে সত্যিটা জানতে পারে। তুমি মিথ্যে বলছো। তোমার মতো সাধারণ লোক এত দামি গয়না কোথায় পাবে? তুমি এটা কোথায় পেলে? সত্যি বলো, তুমি কি এই বাচ্চাটাকে অপহরণ করেছ? এই হট্টগোল আশেপাশের মানুষের নজর কাড়ল।
লোক জড়ো হতে শুরু করল। তাদের চোখে এই দৃশ্যটি খুব অদ্ভুত ছিল। এক ধনী মহিলা কোটি টাকার গাড়ি থেকে নেমে এক গরিব মোটরসাইকেলওয়ালার কলার ধরে তাকে গালি দিচ্ছে, যে নিজের ছোট বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। লোকেরা তাদের ফোন বের করে নিল এবং ফিসফাস শুরু হলো। ধনীরা গরিবদের কত কষ্ট দেয়, বেচারা কাজ করে নিজের বাচ্চা পালছে, আর এই মহিলা তাকে অপরাধী ভাবছে। দেখো বাচ্চাটা কেমন কাঁদছে, কত দুঃখের কথা। রাহুল নিজের দাঁত চাপল এবং নিজের পুরো শক্তি দিয়ে অনন্যার হাত তার ওপর থেকে সরিয়ে দিল। সে পেছনে সরে গেল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং এক ঘৃণা আর অসহায়ত্ব ছিল। সে তার বুকে কাঁদতে থাকা শিশুটিকে আদর করল এবং ধীরে ধীরে ফিসফিস করে বলল, চুপ হয়ে যাও বাবা, পাপা এখানে আছে, কিছু হবে না, আমি আছি তো। অনন্যা পেছনের দিকে পড়ে গেল। সে হাঁপাচ্ছিল, তার চুল উস্কো খুস্কো হয়ে গিয়েছিল। তখনই তার ড্রাইভার এবং পাশের দুজন নিরাপত্তারক্ষী মাঝখানে এসে দাঁড়ালো। অনন্যা রাহুলের দিকে ইশারা করে আদেশ দিল, একে ধরো, পুলিশকে ডাকো, এ চোর, এর কাছে আমার পরিবারের একটা খুব জরুরি জিনিস আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাচ্চাটাকে অপহরণ করা হয়েছে। পুলিশ স্টেশনের ছোট ঘরটিতে এক থমথমে পরিবেশ ছিল। ছাদের পাখাটি ধীরে ধীরে ঘুরছিল, যা সেই গরম আর অস্বস্তি কমানোর জন্য যথেষ্ট ছিল না। অনন্যা চেয়ারে বসেছিল, তার হাত কাঁপছিল, যা সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তার নজর রাহুলের উপর আটকে ছিল, যে সামনে বসেছিল। রাহুল সেখানে বসেছিল, তার অবস্থা খারাপ ছিল, কিন্তু তার শিরদাঁড়া সোজা ছিল। তার কাজের পোশাক ধুলো মাখা ছিল এবং জুতো ছেঁড়া ছিল। সে মাথা নিচু করে নিজের বাচ্চাটিকে দেখল, যে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তার খসখসে এবং শক্ত হাত শিশুর পিঠে কোমলভাবে হাত বুলিয়ে দিচ্ছিল, যা তার কঠোর চেহারার একেবারে উল্টো ছিল। ডিউটি অফিসার দুজনের নথিপত্র দেখলেন এবং অনন্যার দিকে ফিরে দীর্ঘশ্বাস ফেললেন। ম্যাম, আমরা তদন্ত করেছি। রাহুলের কাছে পরিচয়পত্র, মোটরসাইকেলের কাগজ আর সবচেয়ে জরুরি জিনিস, শিশুর জন্ম শংসাপত্র আছে। বাবার নাম রাহুল, শিশুর নাম ঈশান, সবকিছু আইনত সঠিক। অনন্যা টেবিলের ওপর হাত মেরে দাঁড়িয়ে পড়ল। এটা অসম্ভব, আপনি ভালো করে দেখুন, ওই শিশুর গলায় ওই পেন্ডেন্টটি দেখুন। ওটা এক প্রাচীন গয়না, যার দাম কোটি টাকা। ওটা আমার বোনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল। আমার বোন আগুনে পুড়ে মরে গেল, তো সেই জিনিস এই লোকের বাচ্চার গলায় কিভাবে থাকতে পারে? নিশ্চিতভাবে ও এটা চুরি করেছে, অথবা এই বাচ্চা ওর নয়। রাহুল তার মাথা তুলল, তার চোখ অনন্যার চোখের দিকে তাকিয়েছিল, গভীর এবং অটল। আমি কারো কিছু চুরি করিনি। এই পেন্ডেন্টটি একমাত্র জিনিস ছিল যা এই শিশুর কাছে ছিল যখন আমি একে দত্তক নিয়েছি, মানে যখনও জন্মালো। রাহুলের দ্বিধা অনন্যার সন্দেহ আরও বাড়িয়ে দিল। সে তার চোখ সরু করল। তুমি এখন কি বললে? দত্তক নিলে? তোমার মুখ খসকে বেরিয়ে গেল না? পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি ওর আসল বাবা নও। রাহুল চমকে গেল। সে উপলব্ধি করল যে সে ভুল করে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে তার সুর পাল্টে ফেলল। আপনি ফালতু কথা বলবেন না। আমার স্ত্রী বাচ্চাকে জন্ম দিয়েই ছেড়ে চলে গিয়েছিল এবং এই বাচ্চাকে আমার ভরসায় রেখে গিয়েছিল। এই পেন্ডেন্টটি সে তার বাচ্চার জন্য চিহ্ন হিসেবে রেখে গিয়েছিল। আমি একা এই বাচ্চাকে মানুষ করার জন্য দিনরাত পরিশ্রম করি। আমার কাছে আপনাদের মতো ধনী আর ফালতু লোকেদের সাথে তর্ক করার সময় নেই। তখনই রাহুলের কোলে শিশুটি নড়ে উঠল এবং খিদের জ্বালায় জোরে জোরে কাঁদতে শুরু করল। সেই বুক ফাটানো কান্না ছিল। অনন্যার মুখে এক ফিকে হাসি ফুটে উঠল। সে ভাবল, দেখি এই বাবা সাজার নাটক কতক্ষণ চলে। এর মতো গেও লোক একটা নবজাতকের যত্ন নেওয়ার ব্যাপারে কি আর জানবে। কিন্তু যা তার সামনে ঘটল তা অনন্যার হাসি কেড়ে নিল। রাহুল শিশুর কান্নায় একটুও বিরক্ত হল না। সে খুব দক্ষ হাতে নিজের পুরনো ব্যাগ খুলল এবং তার ভেতর থেকে একটি রং চটে যাওয়া দুধের বোতল বের করল। তার ভেতরে কোনো দামি সোনালি পাউডারের দুধ ছিল না, যা অনন্যা ধনী ঘরের বাচ্চাদের জন্য দেখেছিল, বরং ওটা ছিল সাদা ঘন জল, অর্থাৎ সেদ্ধ চালের জল। রাহুল সাবধানে বোতলটি ঝাঁকালো এবং তার তাপমাত্রা পরীক্ষা করার জন্য নিজের গালে ছোঁয়ালো। তারপর খুব ভালোবেসে শিশুর মুখে তা দিয়ে দিল। সেই মাসুম শিশুটি যে খিদের যন্ত্রণায় ছটফট করছিল, দ্রুত তা পান করতে লাগল। তার চোখ তৃপ্তিতে বুজে গেল। রাহুল তাকে খাওয়াতে খাওয়াতে ধীরে ধীরে দুলছিল এবং একটি বেসুরো লড়ির মতো গান গুনগুন করছিল, যাতে সুর হয়তো ছিল না, কিন্তু মমতা ঠাসা ছিল। সে তার ধুলো মাখা ইউনিফর্মের আঁচল দিয়ে শিশুর কপালে জমে থাকা ঘাম মুছে দিল। তার চোখে সেই শিশুর জন্য এমন উজ্জ্বলতা ছিল, যেন সেই তার পুরো জগৎ। খেয়ে নাও বাবা, জলদি বড় হয়ে যাও। পাপাকে ক্ষমা করে দিও। আজ আয় কম হয়েছে, তাই নতুন দুধ আনতে পারলাম না। আজ ভাতের জল দিয়ে কাজ চালিয়ে নাও। রাহুলের সেই ফিসফিসানি
অনন্যার কানে সুইয়ের মতো বিঁধল। সে অবাক হয়ে গেল। একজন গরিব লোককে নিজের সবটুকু দিয়ে সেই শিশুকে ভাতের জলের ফোঁটায় ফোঁটায় পালতে দেখে তার মনে গভীর প্রভাব পড়ল। একজন অপহরণকারী বা চোরের চোখে কি এত ভালোবাসা থাকবে ভাবে? সে কি অন্য কোনো শিশুর জন্য এত ধৈর্যশীল আর কোমল হতে পারে? রাহুলের সেই আনাড়ি কিন্তু সহজাত সুরক্ষামূলক মমতা দেখে অনন্যার মনের সন্দেহের দেয়াল ধসে পড়তে লাগল। তার নিজের হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে পড়ল। সেই কষ্ট মনে পড়ল যখন সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি। আর এখন তার সামনে এক পিতা ছিল যে দারিদ্র্য সত্ত্বেও নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য সবকিছু করছিল। পুলিশ অফিসারেরও এটি দেখে দয়া হলো। সে অনন্যাকে নিচু স্বরে বলল, ম্যাম, দেখুন ও বাচ্চাটাকে কত ভালোবাসে। ও খারাপ লোক হতে পারে না। হয়তো ওই পেন্ডেন্টটি কোনো নকল গয়নার মতো হবে, অথবা ওর স্ত্রী বাজার থেকে কিনেছে। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে ও চুরি করেছে। আমরা ওকে আর আটকে রাখতে পারি না, এটাই সত্যি। অনন্যা চুপ করে রইল। সে জানত যে সে এই বাজিতে হেরে গিয়েছে। আইনি কাগজ আর পিতাপুত্রের সেই ভালোবাসা সবার সামনে ছিল। সে তার শক্তির ভুল ব্যবহার সবসময় করতে পারত না। ঠিক আছে, অনন্যা বলল। তার গলা এখন নরম ছিল, কিন্তু তবুও তাতে এক গুরুত্ব ছিল। আমার দুঃখ হচ্ছে যে আমি ভুল বুঝেছিলাম। আপনি ওদের যেতে দিতে পারেন। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে পুলিশ অফিসারকে ধন্যবাদ জানালো এবং নিজের জিনিসপত্র গুছিয়ে বাচ্চাকে কোলে নিল। সে এত তাড়াহুড়োতে ছিল যেন তার ভয় হচ্ছিল অনন্যা পাছে নিজের মন বদলে ফেলে। সে তার পুরনো ব্যাগ কাঁধে ঝোলালো, বাচ্চাকে শক্ত করে ধরল এবং দরজার দিকে দ্রুত এগিয়ে গেল। অনন্যার দিকে ফিরে তাকালো পর্যন্ত না। অনন্যাও তার পেছনে উঠে দাঁড়াল। রাহুল যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন পুলিশ স্টেশনের করিডোরটি এতই সরু ছিল যে দুজনকে একে অপরের খুব কাছ দিয়ে যেতে হলো। রাহুলের কোলে শিশুটি এখন পেট ভরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার ছোট মাথাটি একদিকে হেলেছিল, যার ফলে তার রেশমের মতো নরম কালো চুল দেখা যাচ্ছিল। চোখের পলকে অনন্যা এক বড় সিদ্ধান্ত নিল। সে হাই হিল জুতোর কারণে হোঁচট খাওয়ার নাটক করল এবং রাহুলের দিকে ঝুঁকে পড়ল। রাহুল তাকে সামলে নেওয়ার জন্য হাত বাড়াল, যাতে সে শিশুর গায়ে ধাক্কা না খায়। সেই হট্টগোলের মুহূর্তের সুযোগ নিয়ে অনন্যার হীরের আংটি পরা হাতটি শিশুর মাথায় হালকা করে ছোঁয়াল। শিশুর হালকা একটু অস্বস্তি হল এবং সে একটু নড়ে উঠল, কিন্তু ঘুমিয়ে থাকল। রাহুল ভ্রু কুঁচকে অনন্যাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিল। আপনি সাবধানে চলুন। ক্ষমা করবেন, আমার মাথা ঘুরে গিয়েছিল। অনন্যা তার মাথা নিচু করে নিল, যাতে সে নিজের মুঠোটি লুকিয়ে রাখতে পারে। রাহুলের কোনো সন্দেহ হল না। সে কিছু বিড়বিড় করতে করতে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেল এবং শহরের নামতে থাকা সন্ধ্যায় বিলীন হয়ে গেল। তার একাকী কিন্তু মজবুত ছায়া সেই ছোট্ট প্রাণটিকে নিজের বুকে আগলে রাস্তার হলুদ আলোয় হারিয়ে গেল। অনন্যা তার দিকে তাকিয়ে রইল। যখন সেই পুরনো মোটরসাইকেল চোখের আড়ালে চলে গেল, তখন সে ধীরে ধীরে নিজের মুঠো খুলল। তার সাদা আর কোমল হাতের তালুতে শিশুর কয়েকটি নরম চুল ছিল, যেখান থেকে দুধ আর রোদের হালকা গন্ধ আসছিল। অনন্যার চোখে এক ভয়ানক দৃঢ় সংকল্প ফুটে উঠল। সে নিজের ফোন বের করল এবং তার সবচেয়ে কাছের সহকারীকে কল করল। তার গলা এখন তীব্র এবং কর্তৃত্বপূর্ণ ছিল। তক্ষুনি গাড়ি নিয়ে এসো এবং ডিএনএ টেস্টিং সেন্টারের সাথে যোগাযোগ করো। আমার কাছে একটি নমুনা আছে যা আজ রাতেই পরীক্ষা করতে হবে। আমার কাল সকালের মধ্যে ফলাফল চাই, যেভাবেই হোক। সে আরও একবার নিজের হাতের তালুতে থাকা সেই চুলগুলোর দিকে তাকালো এবং অন্ধকারে নিজের মনে ফিসফিস করে বলল, দিদি, এই বাচ্চা যদি সত্যিই তোমার অংশ হয়, তবে আমি কসম খাচ্ছি যে আমি কাউকে সত্য লুকাতে দেব না, চাই সেই মোটরসাইকেলওয়ালা যেই হোক না কেন। যখন অনন্যা সেই ডিএনএ রিপোর্টের সত্যের জন্য অপেক্ষা করছিল, শহরের অন্য প্রান্তে রাহুল তার খটখটে মোটরসাইকেল নিয়ে মুম্বাইয়ের বস্তি এলাকার সরু গলি দিয়ে যাচ্ছিল। এটি মুম্বাইয়ের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা এক ভুলে যাওয়া জগৎ ছিল, যেখানে বাতাসে নোংরা নর্দমা আর কয়লার ধোঁয়ার গন্ধ মিশে থাকত। রাহুল এক জরাজীর্ণ চালের সামনে থামল, যার টিনের ছাদ সময়ের সাথে সাথে মরচে ধলে গিয়েছিল। ইঞ্জিন বন্ধ করতেই প্রতিবেশীদের আওয়াজ রাতের নীরবতা ভেঙে দিল। ফিরে এলে রাহুল? চিকু আজ বিরক্ত করেনি তো? সাবিত্রী কাকি, যিনি পাশেই চায়ের দোকান চালান, হাতে পাখা নাড়তে নাড়তে বাইরে এলেন এবং রাহুলের হাতে খিচুড়ির একটি প্যাকেট ধরিয়ে দিলেন। এই নাও, আজ বিক্রি কম হয়েছে, তাই আমি বাচ্চাদের জন্য একটু বেশি খিচুড়ি রান্না করেছি। এটা গরম করে খেয়ে নিও, তোমাকে খুব দুর্বল লাগছে। রাহুল হাসল এবং খিচুড়ির প্যাকেটটি নিয়ে বলল, শুক্রিয়া কাকি, আজ কপাল খারাপ ছিল, রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, তাই দেরি হয়ে গেল, কিন্তু চিকু খুব শান্ত ছিল। নিজের 10 বর্গফুট ঘরে পা রেখে
রাহুল শিশুটিকে মেঝেতে বিছানো পাতলা চটায়ের ওপর শোয়াল এবং তাকে পরিষ্কার করার জন্য গরম জল আনতে গেল। ঘুমান্ত শিশুর মাসুম মুখটি দেখে রাহুলের মন ভরে এল। সে তার নিজের বাবা ছিল না, কিন্তু এক তিতসত্য তাদের ভাগ্যকে একে অপরের সাথে জুড়ে দিয়েছিল। ৩ মাস আগের সেই ঝোড়ো রাতের কথা তার আজও পরিষ্কার মনে আছে। সে একটি রিভারসাইড হোটেলের রাতের ডিউটির গার্ড ছিল। ঝোড়ো বৃষ্টির মধ্যে সে যখন টর্চ নিয়ে টহল দিচ্ছিল, তখন তার নজরে জলে ভেসে আসা একটি সাদা থার্মোকলের বক্স পড়ল, যা আবর্জনার মধ্যে আটকে ছিল। সে যখন ওটি টেনে বের করল এবং খুলল, তখন সে স্তম্ভিত হয়ে গেল। তার ভেতরে একটি নবজাতক শিশু ছিল, যা বরফের চায়ের মাঝে নীল হয়ে গিয়েছিল। শিশুটি ঘুমোচ্ছিল না, সে একদম নিথর ছিল। কোন পাথর হৃদয়ের মা বাবা এমন করল? রাহুল চিৎকার করে উঠল এবং তক্ষুনি তাকে নিজের ইউনিফর্মে জড়িয়ে সিপিআর দিতে শুরু করল। ৫ মিনিটের চেষ্টার পর সেই ছোট্ট জীবটি প্রথম নিঃশ্বাস নিল এবং তার দুর্বল চিৎকার সেই ঝোড়ো রাতে প্রতিধ্বনিত হল। রাহুল তাকে নিয়ে হোটেল ম্যানেজারের কাছে ছুটল, কিন্তু ম্যানেজার তাকে সাহায্য করার বদলে বকা দিয়ে বলল, একে ওখানেই ফেলে দিয়ে এসো যেখান থেকে পেয়েছ, আমাদের পুলিশের ঝামেলায় পড়ার দরকার নেই। রাহুলের সৈনিক সংস্কার জেগে উঠল। সে বুঝতে পারল এর পেছনে কোনো অনেক বড় এবং বিপজ্জনক রহস্য আছে। তাকে সেই রাতেই চাকরি থেকে বের করে দেওয়া হলো এবং সে দেখল যে কিছু গুন্ডা হোটেলের বাইরে ঘুরঘুর করছে। সে শিশুটিকে বাঁচানোর জন্য পালানোর সিদ্ধান্ত নিল। সে তার নাম রাখল ঈশান এবং পুরনো পরিচিতদের সাহায্যে জাল নথিপত্র বানিয়ে নিজেকে তার বাবা হিসেবে ঘোষণা করল। সেই রক্তগুরুর পেন্ডেন্টটি একমাত্র সূত্র ছিল যা সে চরম অভাব সত্ত্বেও বিক্রি করেনি। বর্তমানে ফিরে এসে রাহুল এক লম্বা নিঃশ্বাস নিল এবং শিশুর গলায় থাকা সেই পেন্ডেন্টটি দেখল। সে জানত যে সকালের সেই ধনী মহিলার সাথে দেখা হওয়া স্রেফ কাকতালীয় ছিল না। অন্যদিকে জুহুর নিজের আলিশান বাংলোয় অনন্যা তার জীবনের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছিল। রাত 2টো বাজছিল এবং সে নিজের চোখ ফোনের স্ক্রিনে আটকে রেখে বসেছিল। তখনই ডিএনএ রিপোর্টের নোটিফিকেশন এলো, যা সে নিজের প্রভাব খাটিয়ে দ্রুত আনিয়েছিল। অনন্যার হাত কাঁপতে লাগল। সে ফাইলটি খুলতেই উপসংহারে লেখা ছিল আনুপাতিক মিল 25%, মাসি ও ভাগ্নের সম্পর্ক। ফোন তার হাত থেকে নিচে পড়ে গেল এবং অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। সেই শিশুটি সত্যি তার বোনের অংশ ছিল। 3 মাস আগে পুলিশ বলেছিল যে অদিতির গর্ভেই সন্তানের মৃত্যু হয়েছে। তাহলে এই শিশুটি জীবিত কিভাবে? এর মানে সেই আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত হত্যা ছিল। অনন্যা রাহুলের প্রতি নিজের ব্যবহারের জন্য অনুশোচনা হল এবং সে সঙ্গে সঙ্গে তার গাড়ির চাবি তুলে নিল। সে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারল না। সে রাহুলের সেই ঘরের সামনে পৌঁছাল যার ঠিকানা সে পুলিশ রেকর্ড থেকে নিয়েছিল। কাদা আর আবর্জনার গন্ধের মাঝে হাঁটতে হাঁটতে সে এক জরাজীর্ণ দরজার সামনে থামল। দরজার ফাঁক দিয়ে সে দেখল যে রাহুল ঘামে ভিজে হাত দিয়ে ডায়াপার ধুচ্ছে। সে কাজ করতে করতে এক বেসুরো গান গুনগুন করছিল। সেই ছোট ঘরে সেই আওয়াজ এক অদ্ভুত ওম তৈরি করছিল। অনন্যা চোখ থেকে জল পড়তে লাগল। তার এখন রাহুলের নিয়তের উপর আর কোনো সন্দেহ ছিল না। সে ধীরে ধীরে দরজায় টোকা দিল। রাহুল সতর্ক হয়ে ছুরি তুলে নিল এবং জিজ্ঞেস করল, কে? আমি সেই মহিলা যে সকালে দেখা করেছিল। অনন্যার গলা কাঁপছিল। রাহুল দরজা একটুখানি খুলল এবং তাকে একা দেখে ভ্রু কুচকাল। অনন্যা ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করল, যাতে সে এবং তার বোন অদিতি হাসি মুখে ছিল। আমি বাচ্চাকে নিয়ে যেতে আসিনি, শুধু সত্যিটা জানতে এসেছি। আপনি কি এই ছবির মহিলাকে কোথাও দেখেছেন? আমার ভাগ্নে আপনার কাছে কিভাবে এলো? রাহুল ছবিটি দেখল এবং থমকে গেল। এটি সেই গর্ভবতী মহিলাই ছিল যাকে সে সেই ঝোড়ো রাতে দেখেছিল। সে ছুরিটি নিচে রেখে দিল এবং অনন্যার জন্য দরজা খুলে দিল। এখন তাদের চোখে ঘৃণা নয়, বরং এক যৌথ ব্যথার সহানুভূতি ছিল। অনন্যা সেই ছোট ঘরের ভেতরে গেল, যেখানে দারিদ্র্য আর মমতা একসাথে লালিত হচ্ছিল। রাহুল তাকে একটি পুরনো চেয়ারে বসতে বলল এবং তাকে এক গ্লাস জল দিল। সে তার কাহিনী শোনাতে শুরু করল। সেই রাতে বৃষ্টি খুব জোরে পড়ছিল। আমি দেখলাম একটি কালো গাড়ি গুদামের পেছনের দরজায় এসে থামল। একজন লোক বাইরে এলো। সে রেইনকোট পরেছিল। সে পেছনের সিট থেকে একজন মহিলাকে টেনে বের করল, যে সম্ভবত অজ্ঞান ছিল। সে একদম আপনার বোনের মতো দেখতে ছিল। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু লোকটা তার মুখ চেপে ধরল এবং তাকে গুদামের ভেতরে নিয়ে গেল। আমি ভেতরে পৌঁছানোর আগেই আগুন লেগে গিয়েছিল। আমি শুধু সেই লোকটাকে গাড়ি নিয়ে পালাতে দেখেছিলাম। অনন্যা ফুপিয়ে উঠে জিজ্ঞেস করল,
আপনি কি তার মুখ দেখেছিলেন? রাহুল মাথা নাড়ল। মুখ তো দেখেনি, কিন্তু একটি জিনিস আমার আজও মনে আছে। সেই লোকটার বাঁ কবজিতে এক বিশেষ ঘড়ি ছিল। ওটা আয়তকার ছিল, সোনালি বর্ডারের, কিন্তু তার ফিতে গাঢ় লাল রঙের চামড়ার ছিল এবং সেই লোকটা বাঁ হাত দিয়ে কাজ করছিল। অনন্যার পুরো শরীর অসাড় হয়ে গেল। সেই ঘড়িটি সে নিজে সুইজারল্যান্ড থেকে নিজের বোনের সাথে মিলে তার জামাইবাবু বিক্রমের জন্য কিনেছিল। বিক্রম, যে তার বোনের মৃত্যুতে ৩ দিন ধরে কান্নার নাটক করেছিল। যে লোকটিকে অনন্যা নিজের আদর্শ মনে করত, সেই তার বোন আর ভাগ্নের খুনি ছিল। আপনি ওকে চেনেন না? রাহুল জিজ্ঞেস করল। অনন্যা মাথা নাড়ল এবং তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কাল সকালে বোর্ড মিটিং আছে, যেখানে ওকে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হবে। আমি আপনাকে ওখানে আমার সাথে নিয়ে যাব। পরের দিন সকালে রাহুল পুরোপুরি বদলে গিয়ে অনন্যার সাথে অফিসে পৌঁছাল। সে এখন আর কোনো সাধারণ নিরাপত্তারক্ষী নয়, বরং একজন অভিজ্ঞ দেহরক্ষী মনে হচ্ছিল। তারা মিটিং রুমে প্রবেশ করল, যেখানে বিক্রম খুব গর্বের সাথে দাঁড়িয়ে সবাইকে সম্বোধন করছিল। অনন্যাকে দেখা মাত্রই বিক্রমের হাসি কিছুটা ফিকে হয়ে গেল। রাহুলের নজর বিক্রমের হাতের দিকে ছিল। যখন বিরতির সময় বিক্রম সিগারেট ধরাল, তখন সে সেটি বাম হাত দিয়ে ধরেছিল এবং কবজিতে সেই লাল বেল্টওয়ালা ঘড়িটি জল করছিল। রাহুল অনন্যার কানে ফিসফিস করে বলল, এই সেই লোক। অনন্যা টেবিলার হাতলটা এত জোরে চেপে ধরল যে তার নখ দামি চামড়ার ভেতরে বসে গেল। যদিও সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিল, কিন্তু যখন রাহুল চূড়ান্ত নিশ্চিত করল, তখন তার মনে হল যেন কেউ তার বুক চিরে ফেলছে। সেই রাগ আর দুঃখ তাকে ওই পশুটাক এখনই মেরে ফেলার জন্য উস্কানি দিচ্ছিল। কিন্তু তার বুদ্ধি তাকে থামিয়ে দিল, কারণ সে জানত যে বিক্রম খুব শক্তিশালী এবং চতুর। যদি সে এখন চিৎকার করে, তবে সে সবকিছু অস্বীকার করবে এবং তাকেই পাগল ঘোষণা করে দেওয়া হবে। সে বাহানা করে শৌচাগারের দিকে ছুটল, যাতে কেউ তার ভেঙে পড়া সাহস দেখে না ফেলে। সেখানে পৌঁছে সে নিজেকে ভেতরে আটকে ফেলল এবং কোনো শব্দ না করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে তার নিরপরাধ বোন এবং তার পরিবারের বোকামির ওপর কাঁদছিল, যারা একজন নরখাদকের ওপর বিশ্বাস করেছিল। বাইরে করিডোরে বিক্রম তার সিগারেট নেবাল এবং মিটিং রুমের দিকে তাকাল। তার চোখে সন্দেহ গভীর হচ্ছিল। একজন পাপীর স্বভাব তাকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করত। সে অনন্যার নতুন বডিগার্ডের থেকে কিছুটা বিপদ অনুভব করছিল। ওই লোকটির নজর ছিল খুব তীক্ষ্ণ এবং অনুসন্ধানী, যেন সে কোনো কর্মচারী নয়, বরং কোনো সাক্ষী বা বিচারক। সে তার বিশ্বস্ত গুন্ডা সেরাকে ডাকল, যে পাশেই দাঁড়িয়েছিল। সেরা ছিল এক পুরনো আমলের অপরাধী, যার মুখে বসন্তের দাগ এবং চোখে নিষ্ঠুরতা ছিল। তুই ওই লোকটাকে দেখেছিস যে অনন্যার সাথে আছে? বিক্রম নিচু স্বরে জিজ্ঞেস করল। দেখেছি ভাই, বেশ মজবুত খেলোয়াড় মনে হচ্ছে, সেরা উত্তর দিল। আমার মনে হচ্ছে ওকে কোথাও দেখেছি। ওর নজর আমাকে অস্থির করে তুলছে। বিক্রম নিজের চিবুক চুলকাতে চুলকাতে বলল, ওর খোঁজ নে, ও কোথা থেকে এসেছে। আর যদি কিছু গোলমাল মনে হয়, তবে তুই জানিস কি করতে হবে। সেরা তার নোহরা দাঁত বের করে মাথা নাড়ল এবং তথ্য জোগাড় করার জন্য নিজের দলবলকে বার্তা পাঠিয়ে দিল। এরই মধ্যে অনন্যা নিজেকে সামলে নিল এবং মুখ ধুয়ে বাইরে এলো। সে আর রাহুল একে অপরের দিকে তাকাচ্ছিল। কোনো কথা না বলেই তারা বুঝে নিল যে সময় খুব কম এবং শত্রু টের পেয়ে গেছে। আমাদের দ্রুত করতে হবে, অনন্যা নিচু স্বরে বলল। সে আধিকারিকভাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে। একবার সে ওই চেয়ারে বসে গেলে তাকে সারানো অসম্ভব হবে। রাহুল জিজ্ঞেস করল, আপনি কি করতে চলেছেন? অনন্যা ঠান্ডা গলায় উত্তর দিল, আমরা সেখানেই ফিরে যাব যেখান থেকে এইসব শুরু হয়েছিল, ওই পুরনো গুদাম। ওর মনে হচ্ছে ও সব পুড়িয়ে ফেলেছে, কিন্তু ভগবানের লাঠি নিঃশব্দে চলে। আমার বিশ্বাস আমার বোনের আত্মা এখনও ওখানে ইনসাফের অপেক্ষায় রয়েছে। আজ রাতে আমরা ওখানে ঢুকব। রাহুল সম্মতিতে মাথা নাড়ল, যদিও সে জানত এটা খুব ঝুঁকিপূর্ণ। ওই এলাকায় এখন বিক্রমের লোকেদের কড়া পাহারা থাকবে। কিন্তু অনন্যার চোখের জেদ আর নিজের বাচ্চা চিকুর কথা মনে আসতেই সে পিছিয়ে না আসার সিদ্ধান্ত নিল। আমি আপনার সাথে যাব, কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা কোনো পিকনিক নয়, বরং মৃত্যুর খেলায় নামার মতো। রাত হতেই মুম্বাইয়ে প্রবল বৃষ্টি শুরু হল। সেই বৃষ্টি দিনের ধুলো ধুয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু ওই নির্জন এলাকার নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলছিল। লোহার মোর্চে ধরা গড়াদের সাথে বাতাসের সংঘর্ষে এমন শব্দ হচ্ছিল যেন কেউ কাঁদছে। অনন্যা রাহুলের কোমর শক্ত করে ধরেছিল এবং তাদের পুরনো মোটরসাইকেলটি ঝোপঝাড়ের মাঝখান দিয়ে সেই পুড়ে যাওয়া গুদামের দিকে এগোচ্ছিল। পুরো এলাকাটি লোহার চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল
এবং প্রবেশ নিষেধ বোর্ড ঝোলানো ছিল। কিন্তু রাহুলের মতো অভিজ্ঞ গোয়েন্দার কাছে এই বাধাগুলো কিছুই ছিল না। সে গাড়িটি দূরে ঝোপের আড়ালে লুকিয়ে ফেলল এবং অনন্যাকে নিয়ে সেই ছিদ্রের দিকে এগোল যেটা সে আগেই দেখে রেখেছিল। সাবধানে পা ফেলুন, কোনো চিহ্ন রাখবেন না, রাহুল ফিসফিস করে বলল। তারা সেই ধ্বংসস্তূপে প্রবেশ করল, যা বিজলি চমকানোর আলোতে কোনো রাক্ষসের কঙ্কালের মতো লাগছিল। দেয়ালগুলো কালো হয়ে গিয়েছিল এবং লোহার গার্ডারগুলো গরমে তেড়া বাঁকা হয়ে গিয়েছিল। ৩ মাস পরেও সেখানে পোড়া গন্ধ বর্তমান ছিল। অনন্যার বুক ভয়ে কেঁপে উঠছিল, কারণ এটাই সেই জায়গা যেখানে তার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। রাহুল তার বিশেষ টর্চটি জ্বাল, যেটির আলো খুব কম এবং কেন্দ্রমুখী ছিল। সে মেঝের ওপর কোনো গোপন তহখানার রাস্তা খুঁজছিল। ও যদি তোমার বোনকে এখানে রেখে থাকত, তবে নিশ্চয়ই এমন কোনো জায়গা থাকবে যা বাইরে থেকে দেখা যায় না, রাহুল যুক্তি দিল। প্রায় ৩০ মিনিটের কঠোর পরিশ্রমের পর রাহুলের জুতো কোনো ধাতব জিনিসের সাথে ধাক্কা খেল। পেয়ে গেছি! সে ধ্বংসস্তূপ সরাল এবং সেখানে একটি লোহার ঢাকনা দেখা গেল, যা মেঝের রঙের সাথে মেশানো ছিল। রাহুল একটি লোহার রড দিয়ে পুরো শক্তি লাগিয়ে সেটি খুলল। ধাতু ঘষার শব্দ এত জোরে হল যে তাদের ভয় লাগল কেউ শুনে ফেলল কিনা। ঢাকনা খুলতেই নিচে যাওয়ার সিঁড়ি দেখা গেল। নিচ থেকে একটি অত্যন্ত ঠান্ডা এবং দুর্গন্ধযুক্ত বাতাস উপরে এলো, যা অনন্যার গা গুলিয়ে দিল। রাহুল আগে নিচে নামল এবং অনন্যা তার পেছনে গেল। ওই তহখানাটি প্রায় ২০ বর্গফুটের ছিল এবং সেটির দেয়ালে শব্দ নিরোধক ফোম লাগানো ছিল। টর্চের আলোতে ওখানকার দৃশ্য কোনো নরকের মতো ছিল। এক কোণে পুরনো লোহার বিছানা ছিল, যাতে রক্তের শুকনো দাগ ছিল। কিন্তু যে জিনিসটি অনন্যাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল, সেটি হলো কোণে পড়ে থাকা নীল রঙের মাতৃত্বকালীন পোশাক, যা ছেঁড়া ছিল। এটি সেই পোশাক যা সে অদিতিকে জন্মদিনে দিয়েছিল। অনন্যা সেটি বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। শান্ত হন অনন্যা, এদিকে দেখুন। রাহুলের আওয়াজ তাকে চমকে দিল। দেয়ালে নখ দিয়ে আঁচড়ানোর গভীর দাগ ছিল এবং সেই দাগগুলোর মাঝে রক্ত দিয়ে লেখা ছিল, বিক্রম আমাকে জোর করে কাগজে সই করতে বলছে। ও আমার বাচ্চাকে মেরে ফেলতে চায়। অনন্যা, আমাকে বাঁচাও। অনন্যা ওই শব্দগুলো স্পর্শ করল। সে সেই যন্ত্রণা অনুভব করতে পারছিল যা তার বোন সহ্য করেছিল। আমাদের আরও প্রমাণ চাই, রাহুল ঘরের তল্লাশি নিতে নিতে বলল। এই শব্দগুলো যথেষ্ট নয়, ও এগুলো অস্বীকার করতে পারে। তখনই রাহুলের নজর একটি আলমারির পেছনে আটকে থাকা কালো জিনিসের ওপর পড়ল। সে ছুরি দিয়ে সেটি বাইরে বের করল। ওটা একটি পুরনো স্মার্টফোন ছিল, যার কাঁচ ভাঙা ছিল। হয়তো এতে কিছু পাওয়া যেতে পারে। রাহুল সেটি নিজের পকেটে রাখল। তারা যখনই বাইরে বের হতে গেল, একটি তীক্ষ্ণ অ্যালার্ম বেজে উঠল। বিক্রম ওখানে সেন্সর লাগিয়ে রেখেছিল। ধ্যাত্তেরিকা, পালান! রাহুল চিৎকার করে উঠল। তারা উপরে পৌঁছানো মাত্রই জোরালো হেডলাইটের আলো তাদের চোখ ধাঁধিয়ে দিল। সেরা আর তার গুন্ডারা ওখানে পৌঁছে গিয়েছিল। আমি জানতাম ইঁদুরগুলো নিজেদের গর্তে নিশ্চয়ই আসবে, সেরা নিষ্ঠুরভাবে হেসে বলল। রাহুল ক্ষিপ্রতার সাথে অনন্যাকে পেছনে ঠেলে দিল এবং নিজের ইলেকট্রিক লাঠি বের করল। সেরা লোহার পাইপ দিয়ে হামলা করল, যা রাহুল দক্ষতার সাথে রুখে দিল এবং তাকে জোরালো শট দিল। সুযোগ বুঝে তারা মোটরসাইকেলের দিকে ছুটল এবং রাহুল সেটি দ্রুত বেগে চালাল। পেছন থেকে গুন্ডাদের গাড়িগুলো তাদের তাড়া করতে শুরু করল। রাহুল সরু গলিগুলো সাহায্য নিয়ে তাদের ফাঁকি দেওয়ার চেষ্টা করল। হঠাৎ অনন্যার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর থেকে ভিডিও কল ছিল। সে ধরতেই ওপার থেকে বাচ্চার কান্নার হৃদয় বিদারক শব্দ এলো। চিকু! রাহুল চিৎকার করল। স্ক্রিনে বিক্রমকে দেখা গেল, যে একটি অর্ধনির্মিত উঁচু ইমারতের ছাদে দাঁড়িয়েছিল। তার এক হাতে ফোন ছিল এবং অন্য হাত দিয়ে সে চিকুর দোলনাটি খাদের ওপর ঝুলিয়ে রেখেছিল। স্বাগতম বাঘেরা! বিক্রমের গলায় শয়তানি হাসি ছিল। তোমরা গুদাম থেকে ফোন তো তুলে নিয়েছ, কিন্তু তোমাদের সবচেয়ে দামি জিনিস বাড়িতে ফেলে এসেছ। ওকে ছেড়ে দাও, ও তোমার নিজের রক্ত! অনন্যা পাগলের মতো চিৎকার করে উঠল। আমার কাছে কোনো রক্তের সম্পর্ক নেই, আমার কাছে শুধু আমার ভবিষ্যৎ আছে, বিক্রম ঠান্ডাভাবে বলল। ৩০ মিনিটের মধ্যে ওই ফোন আর লকেট নিয়ে আমার ইমারতের ছাদে এসো। অনন্যা একা আসবে। যদি আমি পুলিশ দেখি, তবে আমি হাত ছেড়ে দেব। ফোন কেটে গেল। রাহুলের চোখে এখন মমতা নয়, বরং এক আহত সিংহের রাগ ছিল। গাড়িতে বসুন, সে বরফের মতো ঠান্ডা গলায় বলল। আমরা ওখানে আত্মসমর্পণ করতে নয়, বরং ওকে শেষ করতে যাচ্ছি। মোটরসাইকেল গর্জন করে সেই ঝোড়ো রাতে অন্ধকার চিরে বেরিয়ে গেল। অনন্যা পেছনে বসে পুরোপুরি কাঁপছিল। তার দাঁত ঠান্ডায় এবং সেই ভয়ানক ভয়ে ঠকঠক করছিল, যা তার হৃদয়কে জাপটে ধরেছিল।
তার মাথায় কেবল সেই ছোট্ট ভাগ্নের ছবি ঘুরছিল যে বাতাসে ঝুলছিল। চিকুর কান্নার শব্দ তার কানে বাজছিল এবং তার মনে হচ্ছিল যেন সে চিন্তাভাবনা করার শক্তি হারিয়ে ফেলছে। রাহুল, আমরা কি করব? অনন্যা কেঁদে উঠল। তার কণ্ঠস্বর বাতাসের শব্দে চাপা পড়ে যাচ্ছিল। ও বলেছে যদি ও আপনাকে দেখে তবে ও হাত ছেড়ে দেবে। আপনি ওপরে আসবেন না, আমাকে একা যেতে দিন। আমি ওকে সব দিয়ে দেব যা ও চায়। আমি কাগজে সই করে দেব, সব প্রমাণ দিয়ে দেব, শুধু ও বাচ্চাটাকে ছেড়ে দিক। রাহুল পেছনে ফিরে তাকাল না। তার চোখ রাস্তার উপর স্থির ছিল এবং হাত শক্তভাবে হ্যান্ডেল ধরেছিল। তার কণ্ঠস্বর ছিল ভারী এবং দৃঢ়। আপনি জ্ঞান হারাবেন না। ও নিজের স্ত্রী আর বাচ্চাকে সম্পত্তির জন্য পুড়িয়ে ফেলেছে। এমন এক পশু যে মানুষের বেশে শয়তান। ও দয়া জানে না। আপনার কি মনে হয় প্রমাণ পাওয়ার পর ও আপনাকে ছেড়ে দেবে? কক্ষনো না। ও আপনাদের দুজনকে মেরে ফেলবে যাতে কোনো সাক্ষী না থাকে এবং আপনার বোনের মৃত্যুর রহস্য চিরকালের জন্য চাপা পড়ে যায়। রাহুল কথাগুলো অনন্যার ওপর ঠান্ডা জলের মতো কাজ করল এবং সে বাস্তবতা বুঝতে পারল। বিক্রম কোনো নিরুপায় অপরাধী নয়, বরং একজন ঠান্ডা মাথার খুনি ছিল। তাহলে আমরা কি করব? সময় শেষ হয়ে যাচ্ছে। রাহুল দাঁত কিড়মির করল। কাঁধের ক্ষত প্রতিটি ঝাঁকুনিতে যন্ত্রণা দিচ্ছিল। আমাদের একটি ফাঁদ দরকার, এমন ফাঁদ যা থেকে ও বাঁচতে পারবে না। আপনি সামনে থেকে গিয়ে ওর মনোযোগ ঘোরাবেন আর আমি পেছন থেকে হামলা করব। মোটরসাইকেলটি একটি ফ্লাইওভারের নিচে থামল যা বিত্রন টাওয়ার থেকে প্রায় 2 ডিমাপরি ছিল। রাহুল নিজের শার্ট ছিঁড়ে কাঁধের রক্ত পড়া বন্ধ করতে বাঁধল। সে নিজের ফোন বের করে একজন পুরনো বন্ধুকে ফোন করল। হ্যালো ইন্সপেক্টর সিং, আমি রাহুল বলছি, K20 স্পেশাল ফোর্সের। বেশি কিছু জিজ্ঞেস করবেন না, সময় নেই। আমি আপনাকে একটি রেকর্ডিং আর লোকেশন পাঠাচ্ছি। বিক্রম টাওয়ার্সে অপহরণ এবং খুনের মামলা। আসামি বিক্রম। আমার কথা মন দিয়ে শুনুন। সাইরেন বাজাবেন না এবং সরাসরি উপরে আসবেন না। ও ছাদে বাচ্চাকে বন্দি করে দাঁড়িয়ে আছে। পুলিশ দেখতেই ওকে মেরে ফেলবে। আপনি বাইরে থেকে কেউ ঘুরুন এবং আবার সিগন্যালের অপেক্ষা করুন। যখন বিল্ডিংয়ের লাউডস্পিকার থেকে আওয়াজ আসবে তখন হানা দেবেন। মনে রাখবেন আমার ছেলের জীবন আপনাদের হাতে। রাহুল অনন্যার দিকে তাকালো এবং তাকে শক্ত করে ধরল। অনন্যা, মন দিয়ে শোনো। তুমি ট্যাক্সি নিয়ে ওখানে যাবে এবং এই স্যুটকেসটা নিয়ে যাবে। আমি এতে পুরনো ম্যাগাজিন ভরে দিয়েছি যাতে এটা ভারী লাগে, যেন এতে টাকা আর কাগজ আছে। ও তখনই এটা চেক করবে না। তোমার কাজ হলো সময় কাটানো, কান্না কাকুতি মিনতি করা। ওকে এটা মনে হতে হবে যে তুমি পুরোপুরি ভেঙে পড়েছ। ও নিজেকে যতটা বিজয়ী ভাববে ততটাই অসতর্ক হবে। আর আপনি? অনন্যা তার জখম কাঁধের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। রাহুল সেই অর্ধনির্মিত বিল্ডিংয়ের দিকে তাকালো যা বিক্রমের টাওয়ারের ঠিক পাশেই ছিল। আমি প্রধান রাস্তা দিয়ে যাব না, আমি ওই পাশের বিল্ডিংয়ের ক্রেনের সাহায্যে উপরে পৌঁছাব। অনন্যা ভয় পেয়ে গেল, কারণ 68 তলার উচ্চতায় বৃষ্টি আর বাতাসের মাঝে এমনটা করা আত্মহত্যার মতো ছিল। না, এটা পাগলামি, আপনি আহত। অন্য কোনো পথ নেই। ও লিফটটার সিঁড়িতে পাহারা বসিয়ে রেখেছে। শুধুই এক কোণ আছে যেখানে ওর নজর থাকবে না। আমার ওপর ভরসা করো। আমি এর চেয়েও বিপজ্জনক পাহাড় চড়েছি। চিকুর জন্য আমি আসমানও চড়তে পারি। সে অতিথির ফোনটি অনন্যাকে দিল। ওখানে পৌঁছানোর আগে একটি কাজ করবে। তুমি মালিক, তুমি জানো অডিও কন্ট্রোল রুম কোথায়? অনন্যা মাথা নাড়ল। সে রাহুলের উদ্দেশ্য বুঝতে পেরেছিল। বেসমেন্ট P1-এ আছে। আমার কাছে মাস্টার কার্ড আছে। আমি আমার মাইক্রোফোনকে বিল্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট সিস্টেমের সাথে জুড়ে দেব। আমি চাই ওর অপরাধ পুরো পৃথিবী শোনক। দুজনে শেষবারের মতো একে অপরকে দেখল। নিজের খেয়াল রাখবেন, অনন্যা কাপা গলায় বলল। রাহুল হেসে তাকে সাহস দিল এবং অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যা নিজেকে সামলে নিয়ে বিক্রম টাওয়ার্সের দিকে এগোল। ভেতরে উদযাপনের পরিবেশ ছিল। গান বাজছিল এবং অতিথিদের ওপরে চলতে থাকা নাটকের বিন্দুমাত্র আন্দাজ ছিল না। অনন্যা বেসমেন্টে গিয়ে নিজের কাজ শেষ করল। সে একটি ছোট মাইক্রোফোন নিজের কোটের নিচে লাগাল এবং সেটিকে সিস্টেমের সাথে জুড়ে দিল। তারপর সে লিফট দিয়ে 68 তলার দিকে এগোল। তার বুক ধরফর করছিল এবং সে প্রার্থনা করছিল। ওদিকে রাহুল ক্রেনে চড়ছিল। লোহার শলাকাগুলো বৃষ্টিতে পিচ্ছিল হয়ে গিয়েছিল। উচ্চতায় বাতাস তাকে নিচে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল এবং কাঁধের ক্ষত আবারও খুলে গিয়েছিল। যন্ত্রণা সত্ত্বেও সে চিকুর জন্য ওপরে চড়তে থাকল। ছাদে বিক্রম অনন্যার জন্য অপেক্ষা করছিল। অনন্যা বাইরে এলো এবং বিক্রম থেকে 10 কদম দূরত্বে থামল। আমি একা এসেছি, সে মাইক্রোফোন অন করে বলল। বিক্রম হাসল এবং তার সেই পাগলামি ভরা অট্টহাসি পুরো বিল্ডিংয়ের স্পিকারগুলোতে প্রতিধ্বনিত হতে লাগল। নিচে পার্টিতে নিস্তব্ধতা নেমে এলো যখন বিক্রম চিৎকার করে বলল, সম্পত্তির জন্য আমি নিজের স্ত্রী আর ওই অনাগত বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছি।
মানুষজন স্তম্ভিত হয়ে গেল এবং মিডিয়া এটি লাইভ স্ট্রিম করতে শুরু করল। তখনই রাহুল ক্রেন থেকে দড়ির সাহায্যে ঝুলে ছাদে ঝাঁপিয়ে পড়ল। সে সেরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং চিকুর দোলনার দিকে ছুটল। বিক্রম ছুরি দিয়ে রাহুলের উপর হামলা করল, কিন্তু রাহুল দোলনাটি অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ ওপরে পৌঁছে গেল এবং বিক্রম নিজেকে ঘেরাও দেখে রাহুলকে সাথে নিয়ে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল। রাহুল লোহার জালি ধরে ফেলল, কিন্তু বিক্রমের হাত পিছলে গেল এবং সে নিচে পড়ে গেল। সে মৃত্যু থেকে তো বেঁচে গেল, কিন্তু তার হাত পা ভেঙে গেল এবং সে আইনের সাজার জন্য ছটফট করতে লাগল। 3 মাস পর বিক্রমকে মৃত্যুদণ্ড দেয়া হল। অনন্যা এখন হাসছিল। সে রাহুলকে নিজের কোম্পানির সুরক্ষা প্রদান করতে চেয়েছিল, কিন্তু রাহুল আজাদ থাকবার সিদ্ধান্ত নিল এবং সে তার ব্যক্তিগত সুরক্ষা উপদেষ্টা হয়ে গেল। আজ একটি পার্কে অনন্যা এবং রাহুল চিকু অর্থাৎ ঈশানের সাথে বসেছিল। তারা রক্তের সম্পর্কে নয়, বরং সেই ভালোবাসায় যুক্ত ছিল যা একটি ছোট্ট প্রাণকে বাঁচিয়েছিল। মানুষের জীবন একটি পাতার মতো, ধনী দরিদ্র সবাই মাটিতে মিশে যায়, কেবল ভালোবাসাই চিরকাল থাকে। ওই থার্মোকলের বাক্সটি হয়তো সস্তা ছিল, কিন্তু তাতে একজন পিতার সেই ভালোবাসা ছিল যা রেশমের চেয়েও বেশি দামি ছিল। রক্তের সম্পর্ক শরীর দেয়, কিন্তু ভালোবাসাই একটি প্রকৃত পরিবার তৈরি করে। বিক্রমের মতো লোভী মানুষ সাজা পেল এবং রাহুলের মতো নেক মানুষ খুশি। এটাই কর্মের নিয়ম, যা বদলানো যায় না। সবসময় বিশ্বাস রাখুন যে সততাই জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত মানবতা কোনো পদমর্যাদার মুখাপেক্ষী হয় না। 3 মাস পর মুম্বাইয়ের আকাশ আজ কিছুটা আলাদা নীল এবং পরিষ্কার দেখা যাচ্ছিল। তুলোর মতো সাদা মেঘ আকাশে ভাসছিল, যা সেই ঝোড়ো রাতের স্মৃতিগুলোকে ঝাপসা করে দিচ্ছিল যখন সবকিছু শেষ হতে চলেছিল। শহরের সেশন কোর্টের বাইরে আজ প্রবল ভিড় ছিল, যেখানে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং সম্পত্তি দখল মামলার শুনানি নিজের অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিক্রম, যে একসময় একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল, আজ একটি হুইলচেয়ারে বসেছিল। তার পুরো শরীর ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল এবং সে অপমানে নিজের মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে এখন আর সেই অহংকার এবং তেজ ছিল না, বরং সে কেবল একজন অসহায় অপরাধীর মতো দেখাচ্ছিল, যাকে পুরো সমাজ ঘৃণার নজরে দেখছিল। বিচারক যখনই তাকে মৃত্যুদণ্ড শোনাল, আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা জনতা হাততালি এবং স্লোগানের মাধ্যমে এই রায়কে স্বাগত জানাল। ইনসাফের জয় হয়েছিল এবং সেই নিষ্ঠুরতার অন্ত হয়ে গেল। অনন্যা আদালত থেকে বাইরে বেরোল। সে একটি সাদা রঙের মার্জিত স্যুট পরেছিল এবং তার মুখে একটি অদ্ভুত শান্তি ও স্বস্তি ছিল। সে মিডিয়ার ক্যামেরার সামনে শুধু একটি হালকা হাসি দিল এবং বলল, আজ আমার বোনের আত্মা সত্যিই শান্তি পেল। সে দ্রুত নিজের গাড়ির দিকে এগোল, কিন্তু এবার সে পেছনের সিটে বসার বদলে নিজের সামনের সিটে বসল। ড্রাইভারের সিটে রাহুল বসেছিল, যে এখন আর ডেলিভারি বয়ের পোশাকে নয়, বরং একটি পরিষ্কার সাদা শার্টে ছিল। তার কাঁধ আর পায়ের ক্ষত এখন সেরে গিয়েছিল, যদিও তাদের দাগ সবসময় সেই বীরত্বের কথা মনে করিয়ে দেবে। অনন্যা তাকে নিজের কোম্পানির সিকিউরিটি হেড বানাতে চেয়েছিল, কিন্তু রাহুল নিজের স্বাধীনতা এবং সাদাসিধে জীবন বেছে নিয়ে তার ব্যক্তিগত সুরক্ষা উপদেষ্টা এবং ড্রাইভার হওয়া স্বীকার করল। বাড়ি চলি? রাহুল হেসে জিজ্ঞেস করল। হ্যাঁ, আগে ঈশানকে নিয়ে পার্কে চলি, আজ আবহাওয়া খুব মনোরম, অনন্যা জবাব দিল। মুম্বাইয়ের প্রধান পার্ক আজ বিকেলের রোদে সোনালি আভা ছড়াচ্ছিল, যেখানে বাচ্চাদের খিলখিলানি আর পাখিদের কিচিরমিচির বাতাসে মিশেছিল। 6.5 মাসের ছোট্ট ঈশান চিকু নিজের স্টলারে বসে বড় বড় চোখে দুনিয়া দেখছিল। রাহুল এবং অনন্যা তার সাথে চলছিল। তারা দুজনে কোনো প্রেমিক যুগলের মতো হাতে হাত ধরেছিল না, কিন্তু তাদের মধ্যে এমন এক অটুট বন্ধন ছিল যা রক্তের সম্পর্কের চেয়েও ঊর্ধ্বে ছিল। রাহুল ঈশানকে কোলে তুলে নিয়ে হাওয়ায় লোফালোফি করতেই সেই নিষ্পাপ শিশুটি খিলখিল করে হেসে উঠল। অনন্যা তাকে নিজের কোলে নিল এবং তার কপালে চুমু খেল, যেখানে একটি ছোপ্প লাজ দাগ ছিল, তার বংশের সেই চিহ্ন যা এখন রক্তগরুর পেন্ডেন্টের সাথে চেনা যেতে পারত। তুমি জানো রাহুল, অনন্যা আবেগপ্রবণ হয়ে বলল, যদি সেই রাতে তুমি ওই থার্মোকলের বাক্সটিকে পানি থেকে না তুলতে, তবে আজ আমার কাছে কিছুই থাকত না। তুমি একে শুধু বাঁচাওনি, বরং একে এক নতুন জীবন দিয়েছ। রাহুল হাসল এবং বয় চলা নদীর দিকে তাকিয়ে বলল, বলা হয় যে জন্মদাতার চেয়ে পালনকারী বড় হয়, কিন্তু আমার কাছে তো ঈশান সেই উপহার যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আর তোমার মতো একজন বন্ধু দিয়েছে।
ছোট্ট ঈশান, রাহুল এবং অনন্যা দুজনের আঙুল নিজের ছোট্ট হাতে ধরে নিল, যেন সে তাদের এক সূত্রে বাঁধছে। অস্তগামী সূর্যের আলোয় তাদের সেই ছবি এক অনন্য পরিবারের গল্প বলছিল। এমন এক গল্প যেখানে পদমর্যাদা আর আমিরি গরিবের কোনো মূল্য ছিল না, যেখানে কেবল নিঃস্বার্থ প্রেম আর বলিদানই ছিল সবকিছু। মানুষের জীবন সত্যিই একটা পাতার মতো, যা সময়ের সাথে মাটিতে মিশে যায়, কিন্তু ভালো কাজের সুগন্ধ সব সময় থেকে যায়। সেই সাধারণ থার্মোকলের বাক্স কি তুচ্ছ হলেও তাতে এমন এক প্রাণ এবং এমন এক সম্পর্ক লুকিয়েছিল যা প্রাসাদের সুখ সুবিধার চেয়ে অনেক বেশি দামি আর উষ্ণ ছিল। রক্তের সম্পর্ক শরীর দিতে পারে, কিন্তু প্রকৃত মমতা এবং ভালোবাসা অর্থাৎ এহসান আর প্রেমই এক প্রকৃত পরিবার গড়ে তোলে। যেখানে বিক্রমের মতো পাপীরা তাদের কৃতকর্মের শাস্তি পেল, সেখানে রাহুলের মতো নেকতিল মানুষ খুশির ফল পেল। প্রকৃতির নিয়ম সবসময় একই থাকে, যা বুনবে তাই কাটবে, আর অন্তিমে মানবতা এবং সততাই হল সেই সবচেয়ে বড় পুঁজি যা যে কোনো ব্যক্তির জীবনকে সার্থক করে তোলে। সেই সময় রাহুলের মাথায় কেবল একটিই লক্ষ্য ছিল, হাওয়ায় ঝুলে থাকা ঈশানের দোলনা। পাপা আসছে ঈশান, রাহুল নিজের মনেই বিড়বিড় করল। বিক্রম টাওয়ার্সে সেই ঝোড়ো ছাড়ে বৃষ্টি কোনো ধারালো সুঁইয়ের মতো বিঁধছিল। অনন্যা লিফট থেকে বেরিয়ে এলো এবং নিজেকে খুব শক্ত দেখানোর চেষ্টা করল। তার সামনে বিক্রম কার্নিশে দাঁড়িয়েছিল, যার চোখে এক উন্মাদনা আর জয়ের চমক ছিল। সে অবহেলার সাথে দোলনাটি ধরে রেখেছিল, আর অন্য হাতে ছিল সিগারেট। তার সাথে তার দুই নিষ্ঠুর দেহরক্ষীও দাঁড়িয়েছিল। ছোট্ট ঈশানের কান্নার আওয়াজ এখন খুব দুর্বল হয়ে গিয়েছিল, যা বাতাসের শব্দে চাপা পড়ে যাচ্ছিল। যতবার দোলনাটি হাওয়ায় দুলছিল, অনন্যার বুক কেঁপে উঠছিল। সে বিক্রমের থেকে কিছুটা দূরে থেমে সেই ভারী সুটকেস নিচে রাখল। সে অনেক সাহস জুটিয়ে বলল যে সে বিক্রমের শর্ত অনুযায়ী একাই এসেছে। সে লুকিয়ে নিজের কোটে লাগানো মাইক্রোফোন সক্রিয় করে দিয়েছিল, যা এখন পুরো বিল্ডিংয়ের স্পিকারের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। বিক্রম অনন্যাকে উপহাস করে তাকে নিজের বোন অদিতির চেয়ে বেশি বুদ্ধিমান বলল এবং টাকা চাইল। অনন্যা চিৎকার করে জিজ্ঞেস করল যে সে অদিতির সাথে এমন কেন করল, অথচ তার পরিবার তাকে নিজের ছেলের মতো মেনেছিল। বিক্রম পাগলের মতো হাসতে লাগল এবং তার সেই ভয়ানক হাসি পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হল, যা নিচে বসে থাকা অতিথিরা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে রাগে চিৎকার করে বলল যে তোমরা আমাকে কখনো মানুষ মনে করনি, আর সম্পত্তির জন্য আমি অদিতিকে তার অনাগত সন্তানের সাথে জ্যান্ত পুড়িয়ে দিয়েছি। এই ভয়ানক স্বীকারোক্তি পুরো দুনিয়া শুনল এবং শহরে হুলস্থুল পড়ে গেল। তখনই রাহুল পাশের বিল্ডিংয়ের ক্রেন থেকে দড়ির সাহায্যে হাওয়া চিরে চলে এলো এবং ছাদে লাফিয়ে পড়ল। সে এক দেহরক্ষীকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ঈশানের দোলনার দিকে ছুটল। বিক্রম ঘাবড়ে গিয়ে ছুরি বের করল এবং রাহুলের উপর হামলা করল। রাহুলের ছুরি লাগল এবং সে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে নিজের জীবনের পরোয়া না করে দোলনাটি অনন্যার দিকে টেনে নিল। অনন্যা বাচ্চাটিকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে নিল এবং পুলিশও সেখানে পৌঁছে গেল। বিক্রম হার মেনে রাহুলকে নিজের সাথে নিয়ে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাহুল ছাদের জালি ধরে ফেলল। বিক্রমের হাত ফসকে গেল এবং সে ৬৮ তলা থেকে নিচে পড়ে গেল। সে মরল না, কিন্তু তার শরীরের হাড় চুরমার হয়ে গেল এবং সে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল। রাহুলও ক্লান্তি আর রক্তক্ষরণের কারণে পড়ে যাচ্ছিল, তখনই পুলিশ তাকে বাঁচিয়ে নিল। ৩ মাস পর বিক্রমকে তার নৃশংসতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হল এবং ইনসাফের জয় হল। অনন্যা এখন এক আত্মবিশ্বাসী নারী এবং সে রাহুলকে নিজের কোম্পানির সুরক্ষা প্রধান বানাতে চেয়েছিল, কিন্তু রাহুল তার ড্রাইভার এবং ব্যক্তিগত দেহরক্ষী হয়ে থাকতেই পছন্দ করল। আজ তারা এক রোদ ঝলমলে পার্কে বসেছিল, যেখানে ঈশান এখন পুরোপুরি সুস্থ এবং হাস্যোজ্জ্বল এক শিশু। তারা রক্ত দিয়ে নয়, বরং সেই পবিত্র ভালোবাসার বন্ধনে যুক্ত ছিল, যা এক ছোট্ট প্রাণকে বাঁচিয়েছিল। রাহুল ঈশানকে হাওয়ায় ছুড়ল, আর অনন্যার চোখে খুশির জল এলো। জীবন সত্যিই কর্মের খেলা, যেখানে অন্যায়ের শেষ হয় আর ভালোবাসা চিরদিনের জন্য অমর হয়ে যায়। শেষে এটাই সত্য যে মানবতায় পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। মুম্বাইয়ের সেই বিলাসবহুল বিক্রম টাওয়ার্সের ছাদে তুফান তার রৌদ্ররূপ দেখাচ্ছিল এবং বৃষ্টির ফোঁটা সুইয়ের মতো শারীরে বিঁধছিল। অনন্যা লিফট থেকে বাইরে পা রাখল এবং কার্নিশের পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমকে দেখল, যে খুব অহংকারী ভঙ্গিতে ঈশান এই দোলনা এক হাতে ধরে রাখেছিল, যখন অন্য হাতে তার সিগারেট জ্বলছিল। ঈশানের কান্নার আওয়াজ এখন খুবই দুর্বল হয়ে গিয়েছিল, যা শুনে অনন্যার কলিজা ফেটে যাচ্ছিল। অনন্যা লুকিয়ে নিজের কোটের বোতামে লুকানো মাইক্রোফোন অন করল, যাতে পুরো বিল্ডিংয়ে লাগানো লাউডস্পিকার তাদের কথাবার্তা শুনতে পায়।
বিক্রম হাসতে হাসতে অনন্যাকে উপহাস করল এবং বলল যে সে তার বোন অদিতির চেয়ে অনেক বেশি বুদ্ধিমান বেরিয়েছে, যে অন্তত টাকা নিয়ে তো এসেছে। কিন্তু যেমনই অনন্যা অদিতির হত্যার প্রসঙ্গ তুলল, বিক্রমের রাগ ফেটে পড়ল এবং সে চিৎকার করে পুরো বিল্ডিংয়ের সামনে স্বীকার করল যে সেই সম্পত্তির জন্য অদিতি এবং তার অনাগত সন্তানকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। নিচে হলে বসে থাকা অতিথি এবং প্রেসের লোকেরা এসব শুনে স্তব্ধ হয়ে গেল এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলো। এরই মধ্যে রাহুল পাশের বিল্ডিংয়ের ক্রেন থেকে এক দড়ির সাহায্যে ঝাঁপ দিল এবং সরাসরি ছাদে পৌঁছে গেল। সে বিক্রমের গুন্ডাকে এক ঝাটকায় ধরাশায়ী করল এবং ঈশানের দোলনার দিকে ছুটল। বিক্রম ঘাবড়ে গিয়ে নিজের পকেট থেকে ছুরি বের করল এবং রাহুলের ওপর হামলা করল, যাতে রাহুলের কাঁধ আর পা বুড়িভাবে রক্তাক্ত হয়ে গেল। কিন্তু সে দোলনা ছাড়ল না এবং তাকে সুরক্ষিতভাবে অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ আসতেই বিক্রম নিজেকে শেষ করার এবং রাহুলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাকে ধরে ছাদ থেকে নিচে ঝাঁপ দিল। রাহুল চটপটে ভঙ্গিতে লোহার জালি ধরে ফেলল, কিন্তু বিক্রমের হাত ফসকে গেল এবং সে 68 তলা থেকে নিচে পড়ে গেল। সে সুরক্ষা জালের কারণে বেঁচে তো গেল, কিন্তু তার শরীরের এক একটি হাড় ভেঙে গেল এবং সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল। 3 মাস পরের সকালটি খুব সুন্দর ছিল, যেখানে আদালত বিক্রমকে তার জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড শোনাল। অনন্যা রাহুলকে নিজের কোম্পানিতে বড় পদ দিতে চাইল, কিন্তু রাহুল তার এবং ঈশানের দেহরক্ষী ও ড্রাইভার হিসেবে থাকাই পছন্দ করল। আজ তারা পার্কে বসেছিল, যেখানে ঈশান এখন হাসিখুশি এক সুস্থ শিশু। অনন্যা রাহুলের দিকে তাকিয়ে বলল যে সে ঈশানকে এক নতুন জীবন দিয়েছে। রাহুল হেসে ঈশানকে কোলে নিল এবং বলল যে এই বাচ্চাটি তাকে জীবনের আসল মানে শিখিয়েছে। শেষে এই গল্প আমাদের শেখায় যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্য আর ভালোবাসার সামনে তাকে মাথা নত করতেই হয়, এবং মানবতাই হল সবচেয়ে বড় পুঁজি। মোটরসাইকেল গর্জন করতে করতে সেই ঝোড়ো রাতে অন্ধকার চিরে বেরিয়ে গেল এবং অনন্যা পিছনে বসে পুরোপুরি কাঁপছিল, কারণ তার মনে সেই ছোট্ট ভাইপোর ছবি ঘুরছিল যে হাওয়ায় ঝুলেছিল। রাহুল তাকে বোঝালো যে বিক্রম এমন এক নরপশু যে দয়া জানে না, এবং যদি সে প্রমাণ দেখে ফেলে তবে সে দুজনকে মেরে ফেলবে, যাতে কোনো সাক্ষী না থাকে। রাহুল একটি জাল বুনল এবং অনন্যাকে সামনে থেকে গিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, যখন সে পেছন থেকে আক্রমণ করার পরিকল্পনা করছিল। তারা একটি ফ্লাইওভারের নিচে থেমে প্রস্তুতি নিল, যেখানে রাহুল তার পুরনো স্পেশাল ফোর্সের বন্ধুকে কল করল এবং তাকে রেকর্ডিং ও লোকেশন পাঠিয়ে দিয়ে পুরো বিল্ডিং ঘেরাও করতে বলল, কিন্তু সাইরেন না বাজানোর সতর্কবাণী দিল। রাহুল অনন্যাকে একটি সুটকেস দিল, যেটিতে পুরনো ম্যাগাজিন ভরা ছিল, যাতে সেটি ভারী মনে হয়, এবং তাকে ট্যাক্সি করে বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বারে যেতে বলল। রাহুল নিজে পাশের একটি নির্মাণাধীন ইমারতের ক্রেনের মাধ্যমে 68 তলা পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিল, কারণ সেখানে বিক্রমের কোনো পাহারা ছিল না। অনন্যা বেসমেন্টের অডিও রুমে গিয়ে নিজের মাইক্রোফোনটিকে বিল্ডিংয়ের লাউডস্পিকার সিস্টেমের সাথে জুড়ে দিল, যাতে ছাদে হওয়া প্রতিটি কথা পুরো দুনিয়া শুনতে পায়। যখন সে ছাদে পৌঁছাল, তখন বিক্রম কার্নিশে দাঁড়িয়েছিল এবং সে অনন্যাকে উপহাস করে অদিতির কথা জিজ্ঞেস করল। অনন্যা তাকে অদিতির হত্যার ব্যাপারে উস্কানি দিল এবং বিক্রম পাগলের মতো হাসতে হাসতে পুরো বিল্ডিংয়ের সামনে স্বীকার করল যে সেই সম্পত্তির জন্য নিজের স্ত্রী এবং অনাগত সন্তানকে জ্যান্ত পুড়িয়েছিল। যেমনই বিক্রম অনন্যার ওপর হামলা করতে যাচ্ছিল, রাহুল ক্রেন থেকে দড়ির সাহায্যে ছাদে ঝাঁপিয়ে পড়ল এবং সে গুন্ডাদের কুপকাত করে দিল। বিক্রম রাহুলকে ছুরি দিয়ে আঘাত করল, যাতে সে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু রাহুল ঈশানের দোলনাটিকে নিরাপদে অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ হানা দিল এবং বিক্রম নিজেকে শেষ করার জন্য রাহুলকে সাথে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দিল, কিন্তু রাহুল জালি ধরে ফেলল এবং বিক্রম নিচে পড়ে গেল। বিক্রম সুরক্ষা জালের উপর পড়ল এবং পঙ্গু হয়ে গেল। অন্যদিকে রাহুলকে পুলিশ নিরাপদে উদ্ধার করল। 3 মাস পর আদালত বিক্রমকে মৃত্যুদণ্ড দিল এবং অনন্যা রাহুলকে তার ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে নিল। তারা একটি রৌদ্রোজ্জ্বল পার্কে বসেছিল, যেখানে ঈশান হাসছিল এবং অনন্যা রাহুলকে ধন্যবাদ জানাল, কারণ সে কেবল শিশুটিকেই বাঁচায়নি, বরং তাকে একটি নতুন জীবনও দিয়েছিল। রাহুল ঈশানকে কোলে নিল এবং অনুভব করল যে এই শিশুটিই তাকে জীবনের আসল মানে শিখিয়েছে। শেষে এটাই সত্যি প্রমাণিত হল যে মন্দের শেষ সবসময় ভয়ানক হয়, এবং ইনসানিয়াত বা মানবতাই হল সবথেকে বড় পুঁজি, কারণ রক্তের সম্পর্ক শরীর দেয়, কিন্তু ভালোবাসাই একটি সত্যিকারের পরিবার গড়ে তোলে। 3 মাস পর মুম্বাইয়ের আকাশ আজ খুব পরিষ্কার এবং নীল ছিল। সাদা মেঘ তুলোর পাঁজরের মতো ভেসে বেড়াচ্ছিল, যা সেই তুফানি রাতের তিক্ত স্মৃতিগুলোকে আবছা করে দিচ্ছিল।
মুম্বাইয়ের ১৭ নম্বর আদালতের বাইরে আজ ভারী ভিড় ছিল, যেখানে সেই চাঞ্চল্যকর হত্যা এবং জালিয়াতির মামলার চূড়ান্ত রায় হওয়ার কথা ছিল। বিক্রম, যে একসময় একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল, আজ একটি হুইল চেয়ারে বসেছিল এবং তার পুরো শরীর ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল। সে আদালতের কাঠগড়ায় নিজের মাথা নিচু করে বসেছিল এবং তার মধ্যে এখন সেই পুরনো অহংকার বা তেজ বেঁচে ছিল না। সে এখন কেবল একজন অপরাধী ছিল, যাকে পুরো সমাজ ঘৃণার চোখে দেখছিল। যেমনই বিচারক তাকে ফাঁসির সাজা শোনালেন, আদালতের বাইরে উপস্থিত হাজার হাজার মানুষ তালি এবং স্লোগানের মাধ্যমে এই রায়কে স্বাগত জানাল। ন্যায়ের জয় হয়েছিল এবং মন্দের শেষ হয়ে গিয়েছিল। অনন্যা আদালত থেকে বাইরে বের হল। সে একটি সাদা রঙের মহিমান্বিত স্যুট পরেছিল এবং তার মুখে একটি শান্তি ও বিজয়ের আভা ছিল। সে হাসতে হাসতে বলল, আজ আমার বোনের আত্মা সত্যি শান্তি পেল। সে দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু এবার সে পেছনের সিটে বসল না, বরং নিজেই সামনের সিটে বসল। গাড়ির ড্রাইভার সিটে রাহুল বসেছিল, যে এখন সেই পুরনো উর্দির পোশাক ছেড়ে একটি পরিষ্কার সাদা শার্ট পরেছিল। তার হাতের সেই পুরনো ক্ষত এখন শুকিয়ে গিয়েছিল, যা তার বাহাদুরি সাক্ষ্য দিচ্ছিল। অনন্যা তাকে কোম্পানির বড় পদ দিতে চেয়েছিল, কিন্তু রাহুল তা প্রত্যাখ্যান করল এবং তার ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা ও ড্রাইভার থাকাই পছন্দ করল। বাড়ি চলি? রাহুল জিজ্ঞেস করল, এবং অনন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ, তবে আগে ঈশানকে নিয়ে পার্কে চলি। মুম্বাইয়ের মূল পার্কটি আজ বিকেলের রোদে সোনালি আভা ছড়াচ্ছিল এবং শিশুদের কলকাকলি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। ঈশান, যে এখন 6 মাসের হয়ে গিয়েছিল, নিজের স্ট্রোলারে বসে বড় বড় চোখে দুনিয়া দেখছিল। রাহুল এবং অনন্যা তার সাথে হাঁটছিল। তাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু এমন একটি অটুট বন্ধন ছিল যা মৃত্যুর খেলা থেকে পার হওয়ার পর তৈরি হয়েছিল। রাহুল ঈশানকে কোলে তুলে নিল এবং তাকে আদর করে বুলিয়ে দিল। অনন্যা ঈশানের কপালে সেই ছোট লাল চিহ্নটি দেখল, যা তার বংশের নিশানি ছিল, এবং তার গলায় সেই রক্ত গরুর পেন্ডেন্টটি চকচক করছিল। অনন্যা আবেগপ্রবণ হয়ে রাহুলকে বলল, যদি সেই জাতে তুমি তাকে না বাঁচাতে, তবে আমি আমার সব কিছু হারিয়ে ফেলতাম। তুমি একে দ্বিতীয় জীবন দিয়েছ। রাহুল হাসতে হাসতে নদীর দিকে তাকালো এবং বলল, এই শিশুটি আমাকে পুনরায় বাঁচতে এবং ভালোবাসতে শিখিয়েছে। কোচি ঈশান সেই দুজনের হাত থামিয়ে দিল, যাতে তারা দুজন একে অপরের কাছাকাছি চলে এলো। সেই 3 জন মানুষ, একজন ধনী মালকিন, একজন প্রাক্তন সৈনিক এবং একজন অনাথ শিশু, এমন একটি পরিবারের উদাহরণ হয়ে উঠেছিল যা কেবল ভালোবাসা দিয়ে তৈরি। এই গল্পটি আমাদের শেখালো যে কেবল ভালোবাসাই সেই জিনিস যা সব সময় বেঁচে থাকে। সেই থার্মোকলের বাক্সটি হয়তো সস্তা ছিল, কিন্তু তাতে একজন বাবার মমতা লুকিয়েছিল, যা সোনা দানার থেকেও ভারী ছিল। রক্তের সম্পর্ক শরীর দেয়, কিন্তু ভালোবাসাই একটি সত্যিকারের পরিবার তৈরি করে। বিক্রমের মতো পাপীদের তাদের কৃতকর্মে সাজা মিলল, এবং রাহুলের মতো নেক মানুষ খুশির ফল পেল। এটাই কর্মের নিয়ম, যা কেউ বদলাতে পারে না। ঈশ্বরের লাঠি নিঃশব্দ হয়। সবসময় মনে রাখবেন যে সততা এবং দয়াই জীবনের সবথেকে বড় ভাগ্য। সেই তুফানি রাতে মোটরসাইকেল গর্জন করতে করতে অন্ধকার চিরে বেরিয়ে গেল। অনন্যা পেছনে বসে কাঁপছিল। তার মাথায় কেবল সেই ছোট্ট শিশুটির ছবি ছিল, যে মৃত্যুর মুখে ঝুলেছিল। রাহুল, আমরা কি সত্যি তাকে বাঁচাতে পারব? সে ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করল। রাহুল সামনে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, বিক্রম এমন এক জানোয়ার যে নিজের স্ত্রী এবং সন্তানকে পুড়িয়ে দিয়েছে। সে দয়া জানে না। যদি আমরা তাকে প্রমাণ দিয়ে দিই, তবে সে আমাদেরও মেরে ফেলবে। আমাদের তাকে তার নিজের খেলাতেই হারাতে হবে। রাহুল নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল। অনন্যাকে সামনে গিয়ে তাকে কথার জালে জড়িয়ে রাখতে হবে যখন রাহুল পেছন থেকে আক্রমণ করবে। তারা বিক্রম টাওয়ার থেকে একটু দূরে একটি ফ্লাইওভারের নিচে মোটরসাইকেল থামালো। রাহুল নিজের ফোন বের করল এবং তার এক পুরনো সাথী ইন্সপেক্টর সিংকে কল করল, যে একসময় তার সাথে স্পেশাল ফোর্সে ছিল। সে সংক্ষেপে পরিস্থিতি বুঝিয়ে দিল এবং তাকে রেকর্ডিং ও লোকেশন পাঠিয়ে দিল, কিন্তু সাইরেন না বাজানো সতর্কবাণী দিল, কারণ শিশুটি বন্দী ছিল। রাহুল অনন্যাকে একটি ভারী সুটকেস দিল, যাতে পুরনো ম্যাগাজিন ভরা ছিল, এবং তাকে ট্যাক্সি করে প্রধান প্রবেশদ্বারে যেতে বলল। রাহুল নিজে পাশের নির্মাণাধীন ইমারতের ক্রেন থেকে ৬৮ তলা পর্যন্ত ওঠার মারাত্মক সিদ্ধান্ত নিল। অনন্যা যখন বিল্ডিংয়ের ভেতরে পৌঁছালো, তখন সে প্রথমে বেসমেন্টের অডিও কন্ট্রোল রুমে গিয়ে নিজের মাইক্রোফোনটিকে পুরো বিল্ডিংয়ের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের সাথে জুড়ে দিল। এখন ছাদে হওয়া প্রতিটি কথা পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হতে চলেছিল। অনন্যা যখন ছাদে পৌঁছালো, তখন বিক্রম সেখানে কার্নিশে দাঁড়িয়েছিল। তার এক হাতে ঈশানের দোলনা ছিল এবং অন্য হাতে সিগারেট। তুমি এসে গেছো অনন্যা, বিক্রম শয়তানি হাসি দিয়ে বলল।
অনন্যা সুটকেস নিচে রাখল এবং তাকে মিনতি করতে লাগল। বিক্রম, তুমি অদিতির সাথে এমন কেন করলে? আমরা তো তোমাকে নিজেদের মনে করতাম। বিক্রম অট্ট হাসি দিয়ে বলল, তোমরা আমাকে শুধু একজন ঘর জামাই মনে করতে, একজন চাকরের মতো। অদিতি যখন আমাকে নিজের সম্পত্তিতে ভাগ দিতে মানা করল, তখন আমি তাকে তার সন্তানের সাথে জ্যান্ত পুড়িয়ে দিলাম। আজ তোমাকে এবং এই শিশুটিকেও খাতম করে আমি সব কিছু দখল করে নেব। বিক্রম জানত না যে তার এই ভয়াবহ সত্য পুরো বিল্ডিং এবং নিচে দাঁড়িয়ে থাকা মিডিয়ার লোকজন শুনছে। হঠাৎ রাহুল ক্রেন থেকে দড়ির সাহায্যে দুলতে দুলতে ছাদে ঝাঁপিয়ে পড়ল। সে ক্ষিপ্রতার সাথে বিক্রমের গুন্ডাদের কুপোকাত করল এবং শিশুর দিকে এগিয়ে গেল। বিক্রম ছুরি বের করে রাহুলের ওপর হামলা করল, যাতে রাহুলের কাঁধ রক্তাক্ত হয়ে গেল। কিন্তু সে শিশুর দোলনাটিকে নিরাপদে অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ ছাদে হানা দিল। নিজেকে ঘেরাও হতে দেখে বিক্রম রাহুলকে জাপটে ধরল এবং তাকে সাথে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দিল। রাহুল হাওয়ায় জালি ধরে ফেলল, কিন্তু বিক্রমের হাত ফসকে গেল এবং সে 68টি তলা থেকে নিচে পড়ে গেল। সে সুরক্ষা জালের ওপর পড়ল, যার ফলে তার প্রাণ তো বেঁচে গেল, কিন্তু সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। রাহুলকে পুলিশ নিরাপদে ওপরে টেনে নিল। 3 মাস পর মুম্বাইয়ের একটি আদালতে বিক্রমকে তার জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হল। অনন্যা এখন হাসছিল, কারণ তার বোন বিচার পেয়েছিল। রাহুল অনন্যার কোম্পানিতে বড় পদ নিতে অস্বীকার করল এবং তার ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা ও ড্রাইভার হয়ে থাকাই বেছে নিল। আজ তারা একটি রৌদ্রোজ্জ্বল পার্কে বসেছিল, যেখানে ছোট্ট ঈশান চিকু এখন হাসি খুশি একটি শিশু ছিল। অনন্যা রাহুলের হাত ধরে বলল, তুমি একে পুনরায় জন্ম দিয়েছ। রাহুল ঈশানকে শূন্যে উছলে দিল এবং বলল, এ আমাকে শিখিয়েছে যে পরিবার রক্ত দিয়ে নয়, বরং ভালোবাসা এবং আনুগত্য দিয়ে তৈরি হয়। শেষে মন্দের বিনাশ হল এবং সত্যের জয় হল। এই গল্পটি আমাদের শেখায় যে মানবতা এবং সততাই জীবনের সবথেকে বড় পুঁজি। রক্তের সম্পর্ক শরীর দিতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধন অর্থাৎ এহসান এবং প্রেমই একটি প্রকৃত পরিবার তৈরি করে। মন্দ যতই শক্তিশালী হোক না কেন, সত্যের সামনে তাকে মাথা নত করতেই হয়।